4 মাস পর চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকা থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত নামে নেতাকর্মীদের ঢল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। তিনি আরো বলেন, দেশনেত্রীর আগমন শুধু আবেগ নয়, এটি রাজনৈতিক শক্তির প্রকাশ। খালেদা জিয়ার দেশে ফেরা এবং রাজনীতি এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। সেই সঙ্গে আরো আছেন মাহবুবা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মাহবুবা হাবিবা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীর আগমন আমাদের জন্য শুধু আবেগ নয়, এটি রাজনৈতিক শক্তির প্রকাশ। খালেদা জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে বিএনপি নতুনভাবে উজ্জীবিত হলো কি? অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা এই শো দেখছেন তাদের সবাইকে। আসলে আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফিরে আসাটা আমাদের চেয়ারপারসন, এটা তো কেবল রাজনৈতিক না, প্রথমত বিষয়টা আবেগ। এতখানি আবেগ আমাদের দলীয় নেতাকর্মীদের জন্য যে এই আবেগের জায়গাটা বুঝতে হলে আমাদের যদি একটু আগে থেকে আমরা না বলি তাহলে কখনোই এটা ক্লিয়ার হবে না। আমাদের সম্মানিত দেশনেত্রী যেই সময়টা পার করেছেন, এই গোটা বাংলাদেশের এই রাজনৈতিক কাঠামোকে যখন বিরাজনীতিকরণ করা হয়েছে, সেই সময়টাই সবচেয়ে বড় সিম্বলিক বিহেভিয়ার ছিল আমাদের সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি একটা চরম নিষ্ঠুরতা এবং বিচারহীনতার যেই সংস্কৃতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, যে বিচারিক প্রহসনের নামে বিচারহীনতার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, এগুলার আসলে আগামী প্রজন্মের জন্য আমার মনে হয় একটা উদাহরণ হয়ে থাকবে এই বিষয়গুলো। আমরা যদি চিন্তা করি যে বায়বীয় মামলার পরিপ্রেক্ষিতে তাকে জেলে যেতে হয়েছে, এবং তারও আগে আপনি 2008 বলেন বা তারপর থেকে 2014 থেকে তার রাস্তাটা সবসময় অত্যন্ত কণ্টকাকীর্ণ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়, সেটা তার নিজস্ব গুণের কারণে, তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এবং তার অসাধারণ প্রজ্ঞাময় নেতৃত্বের জন্য। দেখুন, বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে, অনেক স্পেকুলেশন আছে, কিন্তু আপনি যার সাথেই কথা বলবেন, যে দলেরই হোক না কেন, দুটো কথা সবসময় আপনি শুনবেন যে এই ভদ্রমহিলা কখনো কোনো পর্যায়ে তার জীবনে কম্প্রোমাইজ করেননি, দ্বিতীয়ত বা নিজের সুবিধাকে অগ্রাধিকার দেননি, দ্বিতীয়ত তিনি কখনো অশালীন বা অসৌজন্যমূলক রাজনীতি তার মাধ্যমে কেউ দেখেনি। যেটা হয়েছে কি, একটা কথা বোধহয় প্রচলিত আছে যে বেগম খালেদা জিয়ার অত্যন্ত দুর্ভাগ্য যে তাকে রাজনীতি করতে হয়েছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, কুটিল এবং এমন একটা গ্রুপের সাথে, যেটার প্রধান যিনি ছিলেন তার প্রতিটা দিন একবার করে ব্যক্তিগত আক্রমণ না করলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাদের দিন যেত না, সেই রকম একটা পরিস্থিতিতে এই অটল পাহাড়ের মতো অবস্থানটা তো তিনি নিজেই তৈরি করেছেন। একেবারে 90-এর থেকে আপনি আসেন, 90-এর দশকে কিংবা তারও আগে থেকে, 71 থেকেই যদি আমরা ভাবি বেগম খালেদা জিয়ার জীবনচরিত, যদি তখন থেকে চিন্তা করা শুরু করি, আপনি মনে রাখবেন যে 1971 সালে বেগম খালেদা জিয়া হচ্ছেন প্রথম মুক্তিযোদ্ধাদের একজন, যিনি, আপনার হয়তো ঘটনাটা জানা আছে, যখন আর্মস সারেন্ডার করতে বলা হয়, আপনার ওই যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্বে যে প্লাটুন ছিল, সেইটাকে পাকিস্তানি আর্মির সিনিয়ররা তাকে আর্মস সারেন্ডার করতে বলে। কিন্তু যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন না সেখানে, তিনি বাইরে ছিলেন, তাকে বাইরে পাঠানো হয়েছিল। বেগম খালেদা জিয়া খুব সুস্পষ্টভাবে বলেন যে তোমাদের কমান্ডার আসার পরে তোমরা আর্মসটা জমা দিবে। এরপরে 2 শিশু সন্তান নিয়ে এই ভদ্রমহিলাকে আপনি তার জেল জীবন, তার একটা বন্দি জীবন শুরু হয়েছে, সেই ভয়ঙ্কর বন্দি জীবন পার করে ওই শিশু সন্তানদের নিয়ে তাকে তার স্বামীর মৃত্যু এবং বিধবা হতে হয়েছে অত্যন্ত কম বয়সে। 80-র দশকে যখন তিনি বিধবা হলেন, তখন তার বয়স কত এবং তার সন্তানদের বয়স কত? সেই সময় যে রাজনীতিতে তাকে ঢুকতে হলো, বাধ্য হলেন, তার তো এটা চয়েস ছিল না, এটা তো বাধ্যতামূলক এক ধরনের এন্ট্রি, তার পলিটিক্যাল এন্ট্রিটা। কিন্তু এই এন্ট্রিটা, এই যে যেহেতু তিনি তার ব্যক্তিগত চরিত্রের বৈশিষ্ট্যটা অসাধারণ, তিনি ক্রমশ তার এই রাস্তাটা হেঁটেছেন এবং ম্যাচিওর হয়েছেন। এই দীর্ঘ 10 বছরের যে তার যে যুদ্ধ ছিল স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে, সেই একমাত্র পিলার ছিল বেগম খালেদা জিয়া, এবং তার পেছনে
তার নেতৃত্বে তার দল বিএনপি। এই যে 90-এর 88-তে 86-তে তো মানে এমনও ঘটেছে, ওই সময় এমনও ঘটনা আছে আপনারা জানেন যে বিক্ষোভ মিছিল ঘোষণা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হননি। তখন ত্রিদলীয় জোট ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া গেছেন এবং সেই বিক্ষোভ মিছিল তিনি নেতৃত্ব দিয়েছেন। সেইভাবে 90-এর আমরা একটা পট পরিবর্তন দেখেছি। সেইটার যদি মহানায়ক বলেন, তখন যতই ভাগ করা হোক না কেন, দেশের মানুষ কিন্তু সেই রিওয়ার্ড তাকে দিয়েছে। তিনি কিন্তু সেই নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছেন। দুটো টেনিয়ার তার ছিল। 90-এর পর 90-তে ইলেকশনের পরে 96-এ যখন শেখ হাসিনা আসলেন, তারপরে আবারও 2001-এর নির্বাচনে আপনি ওইটাও খেয়াল রাখবেন যে এখনকার সময় আমরা যখন দেখি যে 2010-11-র পর থেকে আমরা যখন দেখি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিভাবে টিকে থাকতে হয় সরকারে, এইটা একেবারে মানে আমাদেরকে হাতে কলমে দেখানো হয়। এই সেম টুলগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার সময় ছিল, যখন আপনার ওই যে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা পুনর্বহাল করেছিলেন এবং 28 দিনের একটা সংসদকে তিনি কিন্তু ভেঙে দিয়েছিলেন এইটার পরে, কারণ তার সংসদের উদ্দেশ্যই ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনর্বহাল। এরপরে তার যে সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস, তিনি তার পরিবারকে তো এই জায়গায় স্যাক্রিফাইস করেছেন, তার সন্তানকে স্যাক্রিফাইস করেছেন, তার এক সন্তানকে এক্সাইলে পাঠানো হয়েছিল। ওটা তো একেবারে সব অর্থেই দেশ থেকে বের করে দেয়, একেবারে যাকে বলে তার ক্ষেত্রে এমন একটা প্রেশার তৈরি করা হয়েছিল আমাদের বর্তমানে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে, যেন তাকে যেন বন্ড দিয়ে তিনি বেরিয়ে যান যে তিনি আর কখনো রাজনীতি করবেন না। ইট ওয়াজ এক্সাইল, এটা চয়েস ছিল না কিন্তু তারেক রহমানের জন্য। এই কথাটা কিন্তু তারা বারবার সেটি বলেছে। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু বন্ডে সই করেন। ওটা এবার আপনারা আমি ইনফরমেশনের জন্য বলি, উনি যখন কোনোভাবেই বন্ডে সই করছিলেন না, তখন কিন্তু বেগম খালেদা জিয়া তাকে খবরও পাঠিয়েছিলেন যে যেহেতু তার শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছিল, শারীরিকভাবে অত্যন্ত নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, তিনি বলেছেন তুমি বেরিয়ে যাও। কিন্তু তারপরেও তিনি কিন্তু রাজি হননি। পরে ফাইনালি তিনি চলে যান দেশের বাইরে। আজকে যারা অনেকেই নতুন প্রজন্মের জানা নাই যে তারেক রহমান বিদেশে কিন্তু বাই চয়েস নাই। তিনি কিন্তু আজও পর্যন্ত পলিটিক্যাল অ্যাজাইলামে কোনো পাসপোর্ট ছাড়া একটা মানুষ, যিনি অন্য কোনো দেশে পাসপোর্ট কিন্তু গ্রহণ করেননি। এখনো সেই মানে ওই পলিটিক্যাল অ্যাজাইলামে যে 2 রুমের সেই ছোট্ট অ্যাপার্টমেন্ট, সেখানেই তিনি এখনো মানে বসবাস করছেন। যাই হোক, এটা আমি ওই প্রসঙ্গে আসবো, আগে আমি শেষ করি। আগে এইটা আমি জাস্ট এইটুক বলতে চাই আপনাকে। দেখুন, তিনি তার সন্তানদের যখন এক সন্তান এইভাবে, আরেক সন্তান মালয়েশিয়ায়, তার মতো স্টেজে একটা মানুষের কি বিহেভিয়ার তার সাথে দিনের পর দিন, তাকে তার শারীরিক সৌন্দর্য তার জন্য একটা এত বড় মানে পাপ হয়ে গিয়েছিল যে তাকে নিয়ে এই সব অ্যাটাকের প্রশ্ন আসলে এই কথাটা চলে আসতো, এবং আরো বহু নোংরা কথা যেগুলো আর আমাদের উল্লেখ করার প্রয়োজন না। এই জায়গাটায় কিন্তু অটল পাহাড়ের মতো নীরবে কোনোদিন কোনো শব্দ খালেদা যেগুলো এগেইনস্টে করেনি। এরপরে 2015 তার সন্তান মারা গেল। আজকে মিডিয়াময় গোটা মিডিয়া যখন দেখি যে গোটা মিডিয়াতে প্রত্যেকটা জায়গায় আজকে খালেদা জিয়া সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হৃদয় না, সম্প্রচারে আপনি প্রিন্ট মিডিয়ায় বলেন, তিনি সব জায়গাতে খালেদা জিয়াময় একটা সময় চলছে। কিন্তু আমি একটু আর দুটো কথা আপনি জাস্ট অ্যাড করবো, সেটা 2015-তে কোকো রহমান যেদিন মারা যান, যেদিন তার লাশ আসে বাংলাদেশে, সেই দিন একজন ব্যথিত মা, একজন মা যার সেন্স ছিল না, তাকে নিয়ে কিন্তু আলাপ হয়নি টকশোগুলোতে। সেই দিন আলোচনা সমগ্র বাংলাদেশের মিডিয়াতে আলোচনা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে কেন ঢুকতে দেওয়া হলো না। অসংখ্য অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এই ভদ্রমহিলা আজকে নিজে 2 পায়ে হেঁটে তার বাসায় ঢুকেছেন, এবং তিনি 2014-তে আরেকটা কথাও বলেছিলেন যে দেশের মানুষ রিজেক্ট করবে এই আওয়ামী লীগকে। দেরিতে হয়েছে, কিন্তু দেখুন উনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন এবং যেই বাংলাদেশের মানুষের যে দোয়া উনি পেয়েছেন, আমি জানি না তার হায়াত আল্লাহ কতদিন দিবেন। আমার সর্বোচ্চ দোয়া যে উনি যেন তার শেষ সময়টা খুবই ভালোভাবে কাটে এবং এটা যেন দীর্ঘ মেয়াদী হয়, আমরা যেন দীর্ঘদিন তাকে পাশে পাই। ধন্যবাদ জানাচ্ছি মাহবুবা হাবিবা, কামালউদ্দিন সবুজ। খালেদা জিয়ার আমরা যদি জীবনকে বিশ্লেষণ করতে যাই, আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি, কারাবরণ করেছেন এবং সুচিকিৎসার সুযোগ পর্যন্ত পাননি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এবং সবকিছুকে জয় করে, সবকিছুকে ছাপিয়ে তিনি কিন্তু আবার ফিরে এলেন। মাঝখানে আমরা যেমনটি দেখেছি, এমন একটা সংশয় বা সন্দেহের জায়গা কিন্তু তৈরি হয়েছিল যে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরবেন কিনা। ধন্যবাদ। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 4 মাস উনি বিদেশে চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন এবং মানুষের ভালোবাসা শিখতে হয়েছেন। আজকে উনি যখন হযরত শাহজালাল বিমানবন্দরে মানে পৌঁছেছেন, এরপরে দলীয় নেতাকর্মী তো ছিল, এছাড়া সাধারণ মানুষ কিন্তু ওনাকে মানে গ্রহণ করার জন্য ওখানে ওয়েট করেছিল, আপনারা জানেন সেটা। এবং প্রথম কথা হচ্ছে যে খালেদা জিয়ার এই যে ফিরে আসে, এটা কিন্তু একটা অন্যরকম ফিরে আসা। এটা এই কারণে যে আপনি যেটা বললেন যে খালেদা জিয়া আসলে একটা অসাধারণ একজন নেত্রী,
আমি দীর্ঘ আলোচনা করার তো সুযোগ নেই, তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দুটো কারণে আমি মনে করি এই ফিরে আসাটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। এই কারণে প্রথম হচ্ছে যে উনি তো আপনি জানেন, আমরা জানি যে দীর্ঘদিন বিশেষ করে গত স্বৈরাচারী আমলে ওনাকে তো চিকিৎসাই নিতে দেওয়া হতো না, এবং ওনাকে জেলে রেখে একটা মিথ্যা মামলায় জেলে রেখে তা ওনার আগের যেই মানে শারীরিক অসুস্থতাগুলো ছিল সেগুলো অনেক অ্যাগ্রাভেট করেছে। তারপরও উনি আল্লাহর রহমতে বেঁচে আছেন। এরপরে উনি প্রায়শই আপনার দেখতে পেয়েছি যে তাকে হসপিটালাইজ হতে হয়েছে এবং বিদেশে যেতে দেওয়া হয় নাই, এবং বিদেশের চিকিৎসকরা আসে পর্যন্ত বলেছে যে ওনাকে বাইরে যেতে দেওয়া হয়নি। কিন্তু দেখেন শেষ পর্যন্ত সেই খালেদা জিয়া কিন্তু বিদেশে যেতে পেরেছেন, কিন্তু আর যিনি যেতে দেন নেই উনি কিন্তু এই দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। এটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আমরা দেখতে পেলাম। যে কথাটা হচ্ছে যে উনি যে যাওয়ার আগে আমরা প্রায় ওনার সম্পর্কে অনেক কথা, খালেদা জিয়া কি সুস্থ হবেন কিনা, রাজনীতিতে তো ফিরে আসা একটা সময় মানুষের মধ্যে এই ভাবনা আসছিল যে উনি আমাকে সুস্থ হবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু দেখেন এখন কিন্তু উনি আল্লাহর বেশ সুস্থ, কিন্তু এই যে শারীরিক যে মানে যে সমস্যাগুলি আছে যেগুলা দীর্ঘদিন ধরে এই মানে ট্রিটমেন্ট না হওয়ার কারণে আরও এগুলো অ্যাগ্রাভেট করেছে, এই যে ফিরে আসে এটার মধ্যে বিএনপির দলীয় নেতাকর্মীরা তো আছেই, সাধারণ মানুষেরও, উনি তো সাধারণ মানুষের মধ্যে উনি অনেক জনপ্রিয়। এই আবেগ তো ডেফিনেটলি আছে। শারীরিক সুস্থতার দিক থেকে উনি যে সুস্থ হয়ে এসেছেন যতটুকুই হয়েছেন সেজন্য একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে রাজনৈতিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলেছেন যে বিএনপির মহাসচিব বলেছেন যে ওনার ফিরে আসাটা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে। এরকম বিষয়টা হচ্ছে যে দেখেন খালেদা জিয়ার আপনি যদি রাজনৈতিক ইতিহাস দেখেন, উনি কিন্তু প্রত্যেকটা দুটো বড় মানে অধ্যায় উনি সংগ্রাম করেছেন। একটা হলো স্বৈরাচারী এরশাদের আমলে, ওটাও ফেসিস ছিল। এর চেয়ে বড় ফেসিস এরশাদের চেয়েও বড় ফেসিস হচ্ছে গত মানে শেখ হাসিনা সরকার। এবং দুটো পিরিয়ডেই আপনি দেখেন উনি কিন্তু বেসিক্যালি নেতৃত্বটা দিয়েছেন, এবং নেতৃত্বের মূল জায়গাটা কিন্তু উনিই দিয়েছেন। এবং এই যে ওনার গণতন্ত্রের প্রতি ওনার যে একটা মানুষ মনে করে যে খালেদা জিয়া অনেক বেশি গণতন্ত্রের প্রতি আপনার ওনার যে কমিটমেন্ট এবং সাধারণ মানুষের প্রতি কমিটমেন্ট, বাংলাদেশে এই মুহূর্তে মনে হয় একজন রাজনৈতিক নেতাও খুঁজে পাওয়া যাবে না যেটা রেটিং এর দিক থেকে যে খালেদা জিয়া এক নম্বরেই আছে। বিগত সময় আমরা দেখেছি যে ত্যাগের রাজনীতি, এবং দেখেন এই ত্যাগের রাজনীতি আমি যে 9 বছরে কিন্তু উনি পুরোটাই, এবং তখন তো উনি কম্পারেটিভলি অনেক কম বয়স্ক ছিলেন। আমি নিজে কাভারিং জার্নালিস্ট হিসেবে বলছি উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে কিন্তু। এবং 86-এ দেখেন দুইজন নেত্রী ছিল তখন। খালেদা 86-এ কিন্তু তখন ঘোষণা করা হয়েছে যে আপনার এরশাদের আমলে কোনো নির্বাচন নয়। খালেদা জিয়া কিন্তু পুরো সময়টা কিন্তু তার এই কথার মধ্যে মানে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু দাঁড়িয়ে থাকেননি। 86-এর নির্বাচনে কিন্তু উনি অংশগ্রহণ করেছেন এবং তথাকথিত আপনার সংসদে গিয়েছেন, যদিও সেটা বেশি দিন টিকে নেয়। আমার কথাটা হচ্ছে ওনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে উনি যে আপোষহীন, উনি যে গণতন্ত্রের প্রতি ওনার যে সম্মান এবং শ্রদ্ধা যে মেইন করেন সেটা প্রমাণ করেছেন। এবং সেই জন্যই সাধারণ মানুষ এখন মনে করে যে জীবনের এই পর্যায়ে খালেদা জিয়া যে ফিরে এসে এখন যে মনে করেন গত 24-এর যে অগাস্ট মানে 5ই অগাস্ট যেই মানে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যে বাংলাদেশে যে একটা নতুন অধ্যায় রচিত হলো, যে নতুন বাংলাদেশ পেল, গণতন্ত্র যে গত 16-17 বছরে মৃত প্রায় গণতন্ত্র, কোনো গণতন্ত্র ছিল না, গণতন্ত্রকে দাফন করা হয়েছে, সেখান থেকে উঠে এসে এখন আবার নতুন গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে খালেদা জিয়াকে মানে একজন মানে অনন্য সাধারণ নেত্রী মনে করেন। ওনার দল তো মনে করেনি, সাধারণ মানুষ মনে করেন। এই কারণে মনে করেন যে একটা নির্বাচন বলেন, সংস্কার বলেন, বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার বলেন, সব কিছুতে উনি প্রমাণ করেছেন। উনি দীর্ঘদিন ক্ষমতায়ও ছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি গণতন্ত্রের বিরুদ্ধে যারা ছিলেন ওটা ক্ষেত্রে উনি আপোষ করেননি এবং দেশের স্বার্থকে কখনো বিসর্জন দেন না। কাজে আমি শেষ করি একটা লাইন দিয়ে, সেটা হচ্ছে যে ওনার ফিরে আসাটা রাজনৈতিকভাবে
আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে বাংলাদেশকে যে আবার গণতন্ত্রে ফিরে যেতে হবে এবং আমাকে নির্বাচিত সরকারের কাছে যেতে হবে এবং বাংলাদেশের যে গণতন্ত্র নষ্ট হয়ে গেছিল সেটাকে যে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, যার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে, বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারটা সেখানে যে আপনি বলছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল, আমরা তো এমন রাজনীতি সংস্কৃতির মধ্যেই আটকে ছিলাম যেখানে আসলে প্রতিপক্ষকে দমন করা কিংবা প্রতিহিংসার রাজনীতি আমাদের প্রতিনিয়ত দেখতে হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেই রাজনীতি সংস্কৃতির কতটা পরিবর্তন হলো সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। কামালউদ্দিন সবুজ যে আলোচনায় আমরা ছিলাম, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন দেখলাম, কিন্তু রাজনীতির সংস্কৃতির যে মূল জায়গা, যে নেতিবাচকতা, সেটি থেকে আমরা কতটা বেরিয়ে আসতে পারলাম? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে গত 5ই আগস্টের পরে এখন পর্যন্ত তো 8-9 মাস হয়ে গেছে। এর আগের যে 16-17 বছর তার চেয়ে তো একটা বড় ধরনের ডিফারেন্স আমরা দেখতেই পাই। সেটা হচ্ছে যে আগে তো আপনি কোনো কথাই বলতে পারতেন না। আগে তো কোনো রাজনীতি, যারা বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল যারা ছিল বা আছে, বিএনপি সহ, তারা গুম, হত্যাকাণ্ড সহ শুরু করে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। এখন যেটা হয়েছে যে এখন অন্তত কথা বলা যাচ্ছে এবং সাংবাদিকরা মোটামুটি লিখতে পাচ্ছে। তারপরে মনে করেন অনেকে অনেক কিছু ফেসবুক বলেন, যেটা গত আমলে একেবারেই অসম্ভবের কাছাকাছি ছিল। তো সেখানে আমরা একটা মানে দৃশ্যমান একটা উন্নতি আমরা দেখতে পাই। সেটাও কিন্তু বিএনপি নেতাকর্মীরা কেন নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ করছে না, আসছে আমি, এটা একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট, মার্কড ইমপ্রুভমেন্ট। পরের পার্ট যেটা হয়েছে, এটা তো একটি রাজনীতিরই অংশ। কিন্তু এই যে আপনি কথা বলতে পারা, আপনাকে সমালোচনা করতে পারা, এখন কিন্তু অনেকে বিএনপিরও কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, আবার বিএনপিও অনেক কথা বলছে। এই যে যারা এখন ক্ষমতায় আছেন, যে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, তাদের আবার প্রশংসা হচ্ছে। আমি বলছি যে এই জিনিসটা তো আগে গত ছিল না। বিএনপি কেন নির্বাচন চায়? বিএনপি তো গত 2009 পর তো কোনো বাংলাদেশে কোনো নির্বাচনই তো আর হয় নাই। তো দীর্ঘদিন মানুষ এই দেশ নির্বাচনবিহীন একটা দেশ ছিল। আপনি 14 নির্বাচন বলেন, 18 বলেন, আর 24 বলেন, এটা কোনোটাই তো নির্বাচন না। তো কাজেই ন্যাচারালি বিএনপি তো একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন এই নিষ্পেষণের মধ্যে ছিল, নির্যাতনের মধ্যে ছিল, রাজনীতি করছে, এত কিছু, তাদের সব কিছু হারিয়ে, অনেক কিছু হারিয়ে, তারা এই ধরনের একটা বাংলাদেশ যখন আবার নতুনভাবে জন্মগ্রহণ করলো 5ই আগস্টের পরে, এরপরে যখন গণতন্ত্রে ফিরে যাওয়ার যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বড় রাজনৈতিক দল হিসেবে তো বিএনপি সেটা নেতৃত্ব দিবেই। সেই কারণেই বিএনপি মনে করে যে অতি দ্রুত একটি নির্বাচিত, একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটি আবার সেই নির্বাচিত সরকারের ধারায় ফিরে যাক। তো এটা তো চাইতেই পারে এবং এটা কোনো আপনার চাওয়ার মধ্যে কোনো দোষ নেই। এবং সেই দিক থেকে যেহেতু বিএনপির বাইরে অন্য কিছু রাজনৈতিক দল আছে, এখন নতুন একটা রাজনৈতিক দল হয়েছে যেটা আমরা এনসিপি, যেটা আপনার ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা আমরা বলি, তারপরে জামাতে ইসলাম আছে, আরও অন্যান্য ছোটো বড়ো রাজনৈতিক দল আছে। তাদের অনেকের মধ্যে তারা কেউ হয়তো মনে করে যে সংস্কারটা যদি আগে হয়, বেশি সময় নিয়ে হয়, তাহলে হয়তো মানে নির্বাচনটা ভালো হবে, এরকম মনে করে। বিএনপি মনে করে যে একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার প্রয়োজন ততটুকুই করা উচিত। তো কাজেই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে তো সেই ধারায় ফিরে যেতেই হবে, টুডে অর টুমরো। কিন্তু বাংলাদেশের মানুষ আবার এটাও চায় যে বাংলাদেশ যাতে আবার কখনো গত 16-17 বছরের যেই রেজিম দেখেছে, যেখানে একটি সিস্টেমে, একটি সিন্ডিকেটে কাজ করতো, যেটা হলো যে শেখ হাসিনার নেতৃত্বের সিন্ডিকেট, সেটা দেশি বিদেশি ষড়যন্ত্র হতো, যেটার মধ্যে দেশের জন্য কোনো ভাবনা ছিল না, যেটার জন্য দেশপ্রেমের কোনো ব্যাপার ছিল না, রাজনীতির দুর্বৃত্তায়ন বলতে যা বোঝায়। কাজে অন্তত ওই জায়গায় যাতে ফিরে যেতে না হয়, ওই জায়গায় মানুষরা ফিরে যেতে চায় না, সেজন্য বিএনপিও তাই মনে করে বলে আমার ধারণা, এবং বিএনপি সেই নেতৃত্বটা দিবে। এবং অন্যান্য রাজনীতি, যেটা সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং সেই জায়গায় যেতে হলে বর্তমানে যারা ক্ষমতায় আছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে, যেহেতু এখন তাদেরও সহযোগিতা লাগবে। বিষয়টা হচ্ছে যে এটা তো একটা, এরা সবাই কিন্তু এই গত আন্দোলনের স্টেক হোল্ডার। কিন্তু আপনি দেখেন ছাত্র জনতা, আমাদের বিএনপি বলেন, ইভেন জামাত সবাই। তো কাজেই
এখনো তো নানা বিষয় নিয়ে সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে বা অন্যান্য অনেক অর্থনৈতিক অনেক প্রশ্নে হয়তো নানা মতের মিলও আছে, অমিলও আছে। এটা তো একটা গণতন্ত্রের ইয়ের মধ্যে থাকবে, এটা কোনো, আমি এটা কোনো দোষের কিছু দেখি না। চর্চার মধ্যে, আলোচনা সমালোচনা, কিন্তু আগে তো এই জিনিসটা ছিল না। এই যে একটা নতুন একটা ধারা তৈরি হলো, এটার জন্য তো আমাদের মোটামুটি আমরা এতটুকু মানে হ্যাপি যে একটা দীর্ঘ মানুষ যে একটা শ্বাস মানে ফেলার কোনো অবস্থা ছিল, সেই অবস্থা থেকে মানুষ এখন একটা মোটামুটি মুক্ত বায়ুতে শ্বাস গ্রহণ করতে পারছেন। এই যে অবস্থাটা যাতে টিকে থাকে, বাংলাদেশের মানুষ যাতে আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ না হয়, গণতন্ত্র ফিরে পায়, অর্থনৈতিক সমৃদ্ধি যাতে হয়, এই ব্যাংক লুট না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যদি থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য বিএনপির একটা বড় ভূমিকা আছে, অতীত ছিল। সেই ভূমিকাটা নিশ্চয়ই বিএনপি যথাযথভাবে পালন করবে বলে মানুষ মনে করে, এবং সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে এখনো প্রতীক হিসেবে মনে করে দেশের মানুষ। ধন্যবাদ জানাচ্ছি। মাহবুবা হাবিবা, কার্ল মার্কস বলেছিলেন এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিগত সময়ে আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখেছি, আমরা দেখেছি গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু হয়ে কিভাবে আসলে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বিএনপি আসলে সেখান থেকে কতটা শিক্ষা নিল? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যেটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, আপনার সাথে আমার শব্দচয়নে আমি একমত হতে পারছি না। রাজনীতির ছিটেফোঁটাও ছিল না, চরম বিরাজনীতিকরণ এবং সোজা কথা একটা মাফিয়া সরকার এদেশে ছিল, যেটা আসলে একমাত্র আপনি যেই ধরনের সরকার এদেশে বলবৎ ছিল সেখানে রাজনীতির কোনো ছিটেফোঁটা ছিল না। পলিটিক্যাল নর্ম, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্র্যাকটিস সমস্ত কিছুকে ভেঙে একটা ভিন্ন ধরনের সংস্কৃতি যেটা তৈরি করা হয়েছিল, যার একমাত্র টার্গেট ছিল একটা সুনির্দিষ্ট শক্তিকে পাওয়ারে রাখা। সেটা কোনোভাবে এটা কিন্তু পলিটিক্স নয়। ফলে এটা যেটা আপনি বলছেন যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে 2008-9 পর থেকে মানে সামরিক শক্তি যখন ক্ষমতা গ্রহণ করলেন, তারপরে যে নির্বাচনগুলো হয়েছে একটাও তো রাজনৈতিক নির্বাচন ছিল না কোনোভাবে না। 2014 যদি আপনি খেয়াল করেন, 2014-তে 151টা সিট ছিল আনকন্টেস্টেড। এরপরে আরো কত অসংখ্য ঘটনা, এরপরে আপনি 18 দেখেন, আপনি এই 3টা নির্বাচনই যদি আপনি দেখেন, যদিও 2008-9 নির্বাচন নিয়েও কিন্তু ব্যাপক কি বলবো সমালোচনা আছে। এবার আসি শিক্ষা গ্রহণ প্রসঙ্গে। বিএনপি তো প্রথম ক্ষমতায় নাই। 2090 বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি কিন্তু দুটো কমপ্লিট টেনিয়র ক্ষমতায় থেকেছে। বিএনপির কোনো টেনিয়রেই তার মানে রাজনৈতিক নানা ধরনের ত্রুটি বিচ্যুতি বিএনপিরও ছিল, আর সব সরকারের মতো। কিন্তু বিএনপির অসংখ্য সাফল্যের মধ্যে এটাও একটা বড় সাফল্য যে বিএনপির সময় কিন্তু কোনো গুম হয়নি, বিএনপির সময় কোনো ক্রস ফায়ারে কিন্তু মানুষ মারা হয়নি। বিএনপির সময় এই আমাদের ইলিয়াস আলীর মানে পর্যায়ের নেতা বা নাসিরউদ্দিন পিন্টুর মতো নেতা জেলে হত্যা করা কিংবা আপনার তুলে নিয়ে যাওয়া, যাদের আজ পর্যন্ত হদিশ পাওয়া যায়নি, হয়েছে। সেখানেও ধরপাকড় হয়েছে, মামলা হয়েছে, যেগুলো হয় সমগ্র বিশ্ব জুড়ে। তার হয়তো কিছু তৃতীয় বিশ্বের রাজনীতির ধরন কিছুটা ভিন্ন, কিন্তু কখনোই বিএনপি একেবারে 100% ক্ষমতা কুক্ষিগত করে রাখার যদি বিএনপির পরিকল্পনা থাকতো, যেই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বেগম খালেদা জিয়া দিলেন, তখন তার হাতে তো র্যাব ছিল, তার হাতে তো পুলিশ ছিল, সমস্ত সেই শক্তিগুলো ছিল যেই শক্তিগুলো পরবর্তী সরকারকে এই মাফিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছিল। তাদের আপনার যে তাবেদার বিভিন্ন গোষ্ঠী যেভাবে তারা তৈরি করেছিল পরবর্তীতে, আপনি দেখেন, আপনি সমাজের যেদিকে তাকাবেন, আপনি গত সরকার কি শুধু একাদায়ী ছিল এই সরকার হিসেবে? তাদের সাথে আপনি মিডিয়ার দিকে তাকান, আপনি ইন্টেলেকচুয়ালসদের দিকে তাকান, আপনি মানে শিক্ষকদের দিকে তাকান, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা তাবেদার গ্রুপ ছিল যে গ্রুপ এই ক্ষমতাটাকে আপহোল্ড করেছে। এই যে টোটাল প্র্যাকটিসটাই হচ্ছে একটা অত্যন্ত অসুস্থ, এবং এটা হচ্ছে এই প্র্যাকটিসটার এগেইনস্ট বিএনপি যুদ্ধ করছে আজকে 17 বছর। যে অসুস্থ প্র্যাকটিসের কথা আপনি বলছিলেন মাহবুবা হাবিবা, সেটি আমরা দেখেছি। এমনকি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, এমন বলা হয় যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নতুন দল এনসিপি যেমনটি দাবি করছে যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, মৌলিক সংস্কার, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহমুদা হাবিবা, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি নিশ্চয়ই আপনি অবগত আছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে এনসিপি বলছে শুধু নির্বাচন নয়, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণই মৌলিক সংস্কার।
এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা জাতীয় ঐক্যমত্য পরিষদের কাছে তো আমরাও আমাদের মতামত দিয়েছি খুব সুস্পষ্টভাবে, এবং বিভিন্ন যে মতামতগুলো এসেছে সেটা নিয়ে আপনারা দেখেছেন দুদিন ব্যাপী আমাদের বৈঠকও হয়েছে। বহু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি, বহু বিষয়ে কাজ করার সুযোগ আছে, কিছু বিষয়ে একমত হওয়ার সুযোগ হয়নি। বিএনপি সংস্কার নিয়ে যখন কথা আসছে বা মৌলিক সংস্কার নিয়ে কথা আসছে, তখন বিএনপি কিন্তু 2016 থেকে এটা শুরু করেছে। এটা প্রথম বেগম খালেদা জিয়ার সময়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সম্মানিত দেশনেত্রী, তিনি নিজে ভিশন 2030 দিয়েছিলেন। যে ভিশন 2030টা ছিল এই যে মৌলিক যে আপনার কাঠামোগত যে বিপর্যয়গুলো ঘটছে সেগুলোর এগেনস্টে একটা সংস্কার প্রস্তাব, মোট কথাই যেটা ছিল রূপকল্প 2023। এরপরে এটা পরবর্তীতে এসে 2022-এ আমাদের সমমনা রাজনৈতিক দল আমরা যারা একসাথে আন্দোলন করেছি তারা সবাই এক জায়গায় হয়ে একটা সংস্কার প্রস্তাবনা তৈরি করা হয়, যেটা পরবর্তীতে 2023-এ আরও কিছু সংস্কার করে 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়। এবং যতগুলো আপনার 6টা যে সংস্কার কমিশন এবং অন্যান্য যতগুলো এই যে আপনার প্রপোজালগুলো এসেছে সংস্কারের, আপনি সারপ্রাইজড হবেন, তার খুব বড় একটা অংশ মানে অলমোস্ট 80% কিন্তু মিলে গেছে আমাদের প্রস্তাবগুলোর সাথে। কারণ হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো যেটা আপনার ব্যাপক বিপর্যয় কিংবা যে ভাঙনটা এসেছে, এটার তো আসলে এগুলো তো আপনার রাষ্ট্রে যদি 50টা জায়গা থাকে 50টা জায়গারই ভাঙন ধরেছে, কাজে মোর অরলেস কাছাকাছি ধরনের থটই কিন্তু এখানে আছে। মৌলিক পরিবর্তন নিয়ে তো মৌলিক পরিবর্তন যেটা সংবিধান নিয়ে কিছু পরিবর্তনের প্রস্তাবনা এনসিপি দিয়েছে, বিএনপি তাদের মতো করে কিছু প্রস্তাবনা দিয়েছে। দল হিসেবে তাদের স্বাতন্ত্র্য আছে, তারা সেভাবে বলেছে, আমরা আমাদের স্বাতন্ত্র্য নিয়ে কথা বলেছি। কিন্তু আমরা একই সাথে এটাও বলেছি যে সংস্কার কিন্তু চলমান প্রসেস। এই সংস্কারটা বাংলাদেশে যেই ধরনের ব্যাপক সংস্কার দরকার, এটা চাইলেই আপনার 2 মাস 4 মাসের বিষয় নয়। কিন্তু একই সাথে যেমন ধরেন যেটা আপনি প্রায় কথা আসে, যেটা প্রশ্নটা আপনি সবুজ ভাইকে করেছিলেন যে বিএনপি কেন নির্বাচন বা নির্বাচনের ষড়যন্ত্রের কথা বলে। বিএনপিকে নিয়ে দুটো অভিযোগ আছে। এক হচ্ছে যে বিএনপি প্রচুর নির্বাচন নিয়ে কথা বলে, কারণ হচ্ছে আমরা আসলে শুধু নির্বাচন নিয়ে কথা বলি না। এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে আমাদের সবার সরকার। আমরা যারা স্টেক হোল্ডার, এখানে প্রতিটা জনসাধারণ যারা অংশ নিয়েছিলেন, এই আপনার এই বিল্ডিংয়ে থাকা প্রতিটা ব্যক্তি যারা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের সাথে ছিলেন না, তারা ছাড়া বাকি প্রত্যেকের সরকার এটা। এই সরকারের 4টা এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসা। সেই এজেন্ডা ছিল আহতদের সুচিকিৎসা, নিহতদের পুনর্বাসন, আওয়ামী লীগ বা সেই সময়ের যে অপরাধ ঘটেছে, ভয়ঙ্কর মানবাধিকার বিরোধী অপরাধ, সেইটার বিচার, এবং একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। এই তো কাজ, সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দেয়া। এই 4টা কাজের মধ্যে প্রথম 2টা কাজ তো অলরেডি, প্রথম প্রশ্নটা যদি আপনি আহতদের চিকিৎসা বলেন, অবশ্যই একেবারেই স্যাটিসফ্যাক্টরি না, একেবারে মিনিমাম এটা বলার সুযোগ নাই যে 9 মাসে তারা মিনিমাম গোল ফুলফিল করতে পেরেছে। যদি আসি নিহতদের পুনর্বাসনে, ওটা আসলে চলমান প্রসেস, ওটা চলতে থাকবে, ওটাতেও গতি কম। আর বিচার ব্যবস্থায় তো একেবারে হজবরল অবস্থা। আপনি যে বিচারিক যে অবস্থা নিয়ে আমরা কথা বলছি, বিচার যেটা আওয়ামী লীগের বিচার বলেন আর আপনি দাগিদের বিচার বলেন, একটা ট্রাইব্যুনাল আর একটা তদন্ত কমিশন দেই হাজার হাজার লোকের বিচার কখনো সম্ভব না। এখানে কিন্তু খুব বড় একটা দায়িত্ব সরকার সবসময় তাদের কাঁধ থেকে এড়িয়ে রাজনৈতিক দলের কাঁধে ফেলার চেষ্টা করেছে, যদিও প্রয়োজন ছিল না, কারণ এটা এন্টায়ারলি চেতনার পরিপন্থী। তাদের বোল্ডলি তারা এই কাজটা করতে পারতেন। আর এই যে আপনার সংস্কারটা কিন্তু করতে হবে। সংস্কারটা এই সরকার ততদিন পর্যন্ত করে যেতে হবে যতদিন যদি নির্বাচন ঘোষিতও হয়ে যায় রোডম্যাপ, তাও সংস্কার কাজ তাদের চলমান থাকবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তাদের করতেই হবে। এই কারণে করতে হবে যে ম্যাসিভ চেঞ্জ বা ম্যাসিভ সংস্কার আসছে। এই যে পরিবর্তনগুলো আমরা চাইছি, আমরা যে ব্যালেন্স চাইছি আগামীর ক্ষমতার, সেটার কিন্তু রেটিফাই করার জন্য আপনার পার্লামেন্ট লাগবে। ফলে নির্বাচনী একটা রোডম্যাপ যেটা বিএনপি সুস্পষ্টভাবে প্রত্যাশা করে, শুধু সময়সীমা নয়, অমুক মাসে দিয়ে দিব সেটা নয়। এখন সরকার এটা দায়িত্বের মধ্যে পড়ছে, আজকে 9 মাস, এটা কিন্তু দেখতে দেখতে দীর্ঘ সময় আমরা পার করেছি। এই সময়ের মধ্যে আর কিছু দেখি না দেখি ভয়ঙ্কর উদ্বেগের বিষয় হলো যে জনপ্রশাসন পূর্বাবস্থাতেই আছে, বরং এভাবেও বলার সুযোগ আছে যে বহু দাগী ব্যক্তি আবারও পুনরায় পদায়ন হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা পাওয়ারফুল পজিশনে চলে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আপনি মনে রাখবেন যে তারা মাথায় বসে আছে। তাদের কিন্তু তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি হলেও তারা রাজনৈতিক সরকার না হওয়ার কারণে তাদের সরকারের লেংথ, যদি তাদের সরকারের যে টুল বা সরকারের পরিচালনা করার যে ওয়ে বা যে কাজগুলো করতে হবে, সেটা করতে হবে জনপ্রশাসনকে দিয়ে, এই পুলিশ প্রশাসনকে দিয়ে, যেটাতে কিন্তু আমরা সেই অর্থে কোনো চেঞ্জ বা যারা, আপনি কি শুধু সরকারি জনপ্রশাসনের সাহায্য ছাড়াই ঠিক ছিল তা তো না। আগের সরকারের যদি আপনি কার্যক্রম ফলো করেন, সুস্পষ্টভাবে আমরা দেখতে পারতাম যে কিছু
চেঞ্জ এসেছে, কিছু বিচারিক ব্যবস্থা চলমান আছে এবং অ্যাটলিস্ট আপনারা যখন অভিযোগ করেন যে প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষররা অবস্থান করছে, এনসিপি থেকে আবার অভিযোগ করছে যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, প্রশাসনের নিচের স্তর থেকে উপরের স্তরে সব জায়গায় বিএনপি। আচ্ছা, বিএনপি তো নিচের স্তর থেকে উপরের স্তর, টপ টু বটম বিএনপি হচ্ছে এমন একটা দল যেটা তৃণমূল থেকে মাথা পর্যন্ত দল হিসেবে অবস্থান করে এবং এই মুহূর্তে সবচেয়ে মানে মানে কি বলবো, এই মুহূর্তে নয়, এটা বিএনপি আসলে বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু আপনি যদি মানে প্রশাসন এর দিকে তাকান, সরকারের দিকে তাকান, সরকারে তো সরাসরি 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছেন এই মুহূর্তে। আগে 3 জন ছিলেন, এখন 2 জন আছেন। মাঝখানে প্ল্যাটফর্মটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সামনের প্ল্যাটফর্মটা হচ্ছে এনসিপি। তারাই তো কানেক্টেড এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে, এবং প্রতিটা আপনি মন্ত্রণালয়ে যদি খোঁজ নেন তাহলে প্রতিটা মন্ত্রণালয়ে ছাত্রদের আপনার কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আছে। তারা কোনো না কোনো আপনার ফর্মে ওখানে তারা চেয়ার টেবিল নিয়ে হোক, যেভাবে হোক তারা আছেন। কিছুদিন আগেও তো দেখলেন রেল মন্ত্রণালয়ে 2 জন বা 3 জন ছাত্র ছিলেন যাদের দায়িত্ব ছিল রেলের রিফর্ম কি আসবে, তাদের ওই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা পর্যন্ত নাই। তো এই যে অভিযোগ চাইলে অভিযোগ করা যেতেই পারে, কিন্তু জনপ্রশাসন নিয়ে একটা কথা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে এই জনপ্রশাসন সাবেক সরকারের সাজিয়ে যাওয়া, এবং তারা কিন্তু এতটাই নিশ্চিন্ত ছিল নিজেদেরকে নিয়ে যে তারা অন্তত 2 থেকে 3 লেয়ার পর্যন্ত আপনার সেটআপ সাজিয়ে রেখেছিল যে এক গ্রুপকে যদি আপনি রিটায়ারমেন্ট দিয়েও দেন পরের যে সেটটা উঠে আসবে সেটাও কিন্তু তাদেরই ছিল। ফলে এটা অত্যন্ত জটিল, এবং এই সরকার কিন্তু এই জটিলতা ফেস করছেন, কারণ যেই টুল দিয়ে কাজ করতে হবে তারা একটা অভিপ্রায় বা একটা তাদের যেটা মানে ইন্টেনশন আর তাদের যেটা অ্যাকশন, সেটার মধ্যে ডিফারেন্স হওয়ার কারণটাই হচ্ছে এই যে তাদের যে টুল বা যে জনপ্রশাসন, যেই জনপ্রশাসনের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কিংবা আমরা কোনো ধরনের, এইখান থেকে আপনি কি দেখেছেন যে 2 জন অ্যারেস্ট হয়েছেন বা বহিষ্কৃত হয়েছেন, কিংবা তাদের ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, কিংবা মামলা হয়েছে? হয়নি তো। কিন্তু ছিলেন না এনারা? এনাদের সকলের কি ভিডিও, নানা ধরনের মানে বক্তব্য কি সে সময় ফাঁস হয়নি? তারা তো ছিলেন, এবং এটা এই বলে পার করে পেয়ে যাওয়ার কি সুযোগ আছে আপনার যে চাকরি বাকরি করি কাজেই মানতে হয়েছে? নো, আপনি বৈধতার মানে বৈধর বাইরে অবৈধ বহু পরামর্শ তো দিয়েছেন ওই সরকারকে, আপনি সেটুকের জন্য লায়াবল। আপনি ইনডেমনিটি নিয়ে তো বহুদিন কাটালেন, এখন তো আসতে হবে, এখন তো এগুলোর বিচার করতে হবে। আপনি যদি জনপ্রশাসন, এমন একটা বিষয় আপনি মনে রাখবেন যে জনপ্রশাসন শুধু এই সরকার না, আগামীতে যে সরকার আসবে তাদেরকেও গিলে খাবে যদি আপনার এই তাদের যথাযথভাবে এই জায়গাটায় অ্যাড্রেস না করতে পারেন বর্তমান সরকার যে পাচ্ছেন না, ওটা তো ক্লিয়ার। একের পর এক আপনার মানে বিতর্কিত আপনার নিয়োগ, যেটা নিয়ে এমনও হয়েছে যে বিতর্কিত নিয়োগের পরে কোন একজন ভদ্রলোক, আমি বলবো যে তার সেলফ রেসপেক্ট আছে, উনি সরেই গেলেন, উনি বোধহয় পদত্যাগই করলেন, কি পোস্টে যেন এসেছিলেন ভদ্রলোক, ওই শিক্ষা বিষয়ে সম্ভবত। যাই হোক, তো এই আপনি এখন দেখেন আমরা কি ধরনের মানে এক ধরনের কিরকম চাপের মধ্যে আছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিলেন, ঠিক 2 দিন পরে আমাদের প্রেস সেক্রেটারি সেটা ডিনাই করলেন। কখনো একসাথে বসে 2 জনের, মানে আমি মানবিক করিডোর নিয়ে বলছি, এটা একটা আলোচিত বিষয় এই সময়। একজন উপদেষ্টা, একজন মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, ওনার মতো একজন মানে অভিজ্ঞ কূটনীতিক যখন একটা কথা বলেন, আর তার 2 দিন পরে যখন প্রেস সেক্রেটারি বলেন যে এটা ঘটেনি, তাহলে এই জায়গাটা যে গ্যাপ, এই গ্যাপটা তো আপনাকে মিটিগেট করতে হবে অ্যাজ এ গভর্নমেন্ট, যে না, গভর্নমেন্টেরই একটা পার্ট বলছে যে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি শর্ত সাপেক্ষে, আরেকটা পার্ট বলছে এই গ্যাপটা হচ্ছে এই সমন্বয়ের, এবং এটা হওয়ার কারণটা কি কামালউদ্দিন সবুজ আপনার কাছে, যে সরকারের ভেতর কোনো সমন্বয়হীনতা দেখেন কিনা? সমন্বয়হীনতা তো ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে যে আপনি যে কথা উনি বলেছেন যে আমরা মাঝে মাঝে দেখি, কিছুদিন আগে আপনার মানবিক করিডোর নিয়ে প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার এক ধরনের বক্তব্য দিলেন, এর কিছুদিনের পরে আপনার সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ভিন্ন একটা বক্তব্য দিলেন। তো কাজেই এগুলো কিন্তু আপনার সমন্বয়হীনতার লক্ষণ। এছাড়াও আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অ্যাডভাইজাররা একজন এক এক কথা বলছে এবং কন্ট্রাডিক্টরি, কিন্তু অনেক উদাহরণ কিন্তু আছে। সমন্বয়হীনতা থাকা উচিত না, কারণ একটা সরকার যখন, আপনি যারা অ্যাডভাইজার তারা তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তারা যখন যে কথাই বলেন না কেন সেটা সরকারের কথা হিসেবেই ধরে নেয় মানুষ। এর মধ্যে যদি মানুষ দেখে যে ভিন্ন ভিন্ন মত, তখন মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নানা ধরনের বাধা বিপত্তির আপনার সম্মুখীন হবেন। এটা তো ডেফিনেটলি আছে। আরেকটা জিনিস হচ্ছে যে সমন্বয়হীনতার চেয়েও আরেকটা সবচেয়ে বড় কথা, যেটা হলো আমি অনেকবার বলেছি টক শোগুলোতে এবং বিভিন্ন জায়গায়, দেখেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার এখন সংবিধান নিয়ে কথা হচ্ছে, নির্বাচন কীভাবে এটা নিয়ে কথা হচ্ছে, অন্যান্য বেশ কয়েকটা সংস্কার কমিশনও হয়েছে, তারা তাদের অনেকে মানে প্রপোজালও দিয়েছেন, রিকমেন্ডেশন দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে, দেখেন এই যে কথাটা আলোচনা আসলো, প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন থেকে শুরু করে এবং গণমাধ্যম সহ
প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই স্বৈরাচারের দোষরা কিন্তু বসে আছে। আপনি তাদের তো আপনি এটাও আবার সত্য কথা। দেখেন আমরা প্রায় বলি যে তারা এই প্রায় মিডিয়াতে রিপোর্ট হচ্ছে তারা ওত পেয়ে আছে, কখন তারা সুযোগ পাবে তাদের নাশকতা তারা সৃষ্টি করতে হবে, কারণ তারা তো এই অ্যাডভান্টেজটা নিতে চেষ্টা করবেই। স্বৈরাচারের দোষরা যেহেতু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, সক্রিয় হচ্ছে। এখন দেখেন এই যে এটা আসতেছে, এই যে 9 মাস ধরে প্রশাসনের কিন্তু কতগুলি এই ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে কতগুলি দ্রুত করে ফেলা উচিত ছিল, যার কারণে কনফিউশন কারণে বাড়ছে। যেমন কতগুলি বিচার এর মধ্যে করে ফেলা উচিত ছিল, তাহলে হয়তো কি মানুষ এটা ফিল করতো যে এই গত 16-17 বছরের যেই বাংলাদেশে একটা লুণ্ঠিত বাংলাদেশ ছিল, বাংলাদেশের একটা গণতন্ত্রহীনতার বাংলাদেশ ছিল, যারা এটার জন্য দায়ী ছিল, হ্যাঁ এই ধরনের কর্মকাণ্ড করলে বিচার হবে ভবিষ্যতে, এই এক্সাম্পলটা সেট আপ করা উচিত ছিল, এটা করে নাই। এতে মানুষ হচ্ছে কি এটা কিন্তু ভালো উদাহরণ নয়। তাহলে এই ধারণা জন্ম নিবে যে ভবিষ্যতে অন্য কেউ যদি ফ্যাসিলিটি হয়ে যায়, তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে তারাও তাহলে বেঁচে যাবে। কিন্তু কাজে এটা খুবই দরকার। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যখন 16-17 বছরের শেখ হাসিনা শুধু রাজনীতিকেই নির্বাসিত করেননি, উনি বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম থেকে সব কিছুকে নির্বাসিত করেছেন এবং সব জায়গায় সিন্ডিকেট করতে যায় সব কিছু, এবং তারা কিন্তু বসে আছে। কিন্তু এখন তারা এখনো তো অনেক কথা বলছে না, যখনই সুযোগ, এবং আপনার এই কথাও এখন আসছে এবং এটা আমিও নিজেও মনে করেন সত্য, তারা কিন্তু ভিতরে অর্গানাইজ হচ্ছে। কোনো ধরনের কোনো যদি লুপুল পায়, কোনো ধরনের যদি দুর্বলতা পায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বা গভর্নমেন্টের মধ্যে, তারা কিন্তু এই সুযোগটা নিবে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য, কারণ তারা তো ব্যাক করার জন্য চেষ্টা করছে। ব্যাক তো নর্মালভাবে আওয়ামী লীগের ব্যাক করা খুবই ডিফিকাল্ট, কাজে তারা সহজ মানে গণতন্ত্রের পথে সহজ পথে না যে তারা বাঁকা পথে আসার চেষ্টা করছে। তো কাজেই এই জিনিসটা প্রফেসর ইউনূস যেইভাবে ক্ষমতায় এসেছেন, কারণ ছাত্র জনতা বলি আমরা, বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের আন্দোলনের ফসল হিসেবে উনি এখানে এসেছেন। তো কাজেই এই চেতনা তারা ধারণ করে যে এই জিনিসগুলি ঠিক করা দরকার, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় এই জিনিসগুলি না করলে হবে কি আবার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ভবিষ্যতে যে একটা নির্বাচন হবে সেখানে তো আপনি কিন্তু যেখানে আপনাকে যে প্রশাসনে যারা লোক আছে তারা তো অনেক জায়গায় দায়িত্ব পেয়ে যাবে, ইউ নেভার নো যে তারা কী ধরনের রোল প্লে করবে। একটা কথা বলছি, বা কত ধরনের অনেক কিছু হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা বলেন, অন্যান্য অনেক এখানে তারা স্বৈরাচারের স্টুজেসগুলো রয়ে গেছে, গণমাধ্যম তো আছেই। তো কাজেই আমি যেটা বলছি যে আপনি যদি এই জিনিসগুলো ক্লিন করে ফেলা উচিত ছিল, এবং ক্লিন না করাতে আবার মানুষের মধ্যে এই সন্দেহ আসছে যে কোনো না কোনোভাবে তারা আবার এই দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, এবং ভবিষ্যতে যে নির্বাচনের কথা বলছে এবং নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি কামালউদ্দিন সবুজ, ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা আপনাকেও। দর্শক, শেষ করছি দেশসুন্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।